সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনারতরী কবিতার আজকের এই অষ্টম ক্লাসে তোমাদেরকে আমি আবারও স্বাগতম জানিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য ক্লাস শুরু করছি। বিশেষ করে এখানে সোনারতরী কবিতায় ইতিমধ্যে আমি বিশদভাবে আলোচনা করেছি সপ্তম ক্লাসে। আজকে আমি কিছু কিছু শব্দাংশের অথবা বাক্যাংশের অথবা কবিতার লাইনের ব্যাখ্যা দেব। এখানে সোনারতরী কবিতায় ছোট সে তরী, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্ন। সোনারতরীতে মহৎ সৃষ্টিরই যেখানে স্থান সংকুলন হয়, শুধু যেখানে ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে যেখানে বিলীন হতে হয় মহাকালের নিষ্ঠুর করাল ঘাসে, সেখানে সুতরাং আমাদের যে পৃথিবীতে আমরা আমাদের যে ফলাফল, আমাদের যে কর্মফল, এটি কিন্তু সেখানে যেমন সোনারতরীতে যেমন ধানগুলো নেওয়ার পর নিজের যেখানে কৃষকের স্থান হয় না, ঠিক আমাদের সেখানে কোনো স্থান নেই যদি না আমাদের কর্মফল সঠিক না হয়। আমাদেরকে চারিদিকে তুফানে ঘিরে ধরবে, ঘূর্ণিঝড়ে ঘিরে, খরা, বন্যা, মেঘাচ্ছন্ন ইত্যাদি পরিবেশের মাধ্যমে বিশেষ করে কবি আমাদেরকে সেদিকে ইঙ্গিত করেছেন। এখানে শূন্য নদীর তীরে রোহিণী পড়ি, এই লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে? যেহেতু নিঃসঙ্গ অপূর্ণতা এবং অনিবার্য মৃত্যুর প্রতীক্ষা প্রতিটি মানুষকে অপেক্ষা করতে হয়, সেখানে মহাকালের গর্বে সর্বস্ব যখন নিয়ে যায়, তখন শুধুমাত্র তখনই আমরা অবহেলা এবং আমাদের বিস্মৃতি, দুঃসম স্বপ্নের ভিতরে আমাদের জীবনযাপন কাটে। যেহেতু আমরা দেখি যে যেমন একটি লোক যখন মৃত্যুবরণ করে, তার জন্য হয়তো তার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, বন্ধু এবং আপনজনরা কিছুদিন হয়তো কান্নাকাটি করে। আমরা যখন বছর বছর দেখি চলে যায়, মাসকে মাস যখন চলে যায়, তখন আমরা দেখি সেই লোকটির কথাও একবারের জন্য মুখে আনে না। তার কারণ হচ্ছে পৃথিবীতে মানুষ এসেছে মা থেকে যে জন্মগ্রহণ করেছে একা, তাকে যেতে হবে একা। কিন্তু এখানে তো শেষ নয়, কিন্তু তাকে তার কর্মফল নিয়ে যেতে হয়। এজন্য এখানে সোনারতরী কবিতায় যে আমার সোনার দান লইয়া যায় খেয়া পারে কিন্তু আমাকে লয় না, অর্থাৎ শূন্য নদীর তীরে রোহিণী পড়ি, আমি শূন্য নদীর তীরে আমি পড়ে থাকি। এখানে যার যার অবস্থান অনুযায়ী সেখানে কবি আমাদেরকে এটা ইঙ্গিত করেছেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে চারিদিকে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? আমরা দেখি নদীর বাঁকা জলস্রোত বেষ্টিত ছোট একটি ক্ষেত, চারিদিকে ঢেউয়ার ছোট ছোট ঢেউয়ের আষ্টে পড়ে, এদিকে সেটি ইঙ্গিত করেছেন। এখানে বিশেষ করে বাঁকা জল বলতে এখানে অনন্ত কাল স্রোতের প্রতীক হিসেবে এখানে দেখানো হয়েছে। কারণ ডানকেটটি ছিল ছোট দ্বীপের আঙ্গিতে একটি চিত্রিত একটি বিষয়। তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জল চারিদিকে ঢেউ খেলতেছে, এজন্য চারিদিকে বাঁকা জল করিছে খেলা, কবি এখানে বলছেন। এরপরে আমরা দেখি
ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। এখানে সে আগন্তুক মাঝির উদ্দেশ্যে যে কৃষক, যে শিল্প স্রষ্টা, হ্যাঁ? কবির হয়তো চেনা। কেননা চেনা মনে হলো কৃষক বা শিল্প সৃষ্টির কবি সংশয় থেকে যায়। তাকে যেন চিনিও হারে। খেয়ে যেন আসলো আমার দানগুলি নিয়ে আসার জন্য। হ্যাঁ? তাকে ডাকছে কৃষক, বারক, হ্যাঁ? বিরাউ তরী, হ্যাঁ? তাহলে এখানে একবার বিরানোর জন্য তরী মাঝিকে কৃষক আহ্বান করলো। এখানে আসলো, যথারীতি আসলেন। আসার পরে সোনার দানগুলি নিয়ে মাঝিকে রেখে কি, মাঝিকে না, কৃষককে রেখে তিনি চলে গিয়েছেন। মাঝি নৌকা নিয়ে চলে গিয়েছে অনন্ত যাত্রার উদ্দেশ্যে চলে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। এখানে আমার সোনার দান আর আছে আর নাই দিয়েছি বরে, অর্থাৎ যা আছে, যা উৎপন্ন করে কৃষকের শ্রেষ্ঠ ফসল। এখানে যে কবির যে সৃষ্ট ধর্ম এখানে বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীতে প্রতিটি মানুষ যা ফলন করেছে একদিন এই পৃথিবী ছেড়ে তাকে কি তা রেখে। এখন আমরা দেখি যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার ভালো এবং মন্দ নিয়ে মানুষ আলোচনায় ব্যস্ত হয়ে যায়। এখন কেউ বাধা দিলেও কিন্তু তার আলোচনা চলতেই থাকবে। এটাই হচ্ছে পৃথিবীর চিরায়ত নিয়ম। সুতরাং এক্ষেত্রে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের মাঝে সেই ইঙ্গিতটি করেছেন, অর্থাৎ মানুষের মাঝে তার কি বলে যে বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। এখন ফলেই বলে দেবে যে বৃক্ষটা কি, এটা কিসের ফল, এটা কি ডাব, এটা কি নারিকেল, এটা কি আনার, এটা কি আঙ্গুর, হ্যাঁ, এটা কি আম, এটা কি কাঁঠাল, বৃক্ষে বলে দিবে। তো এজন্য এখানে তরে ভিতরে এখন আমারে লহ করুণা করে, দয়া করে আমাকে লও। কিন্তু সেখানে ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী। ছোট তরী হওয়ার কারণে সেখানে, অর্থাৎ মহাকালের জন্মগ্রহণ করার পর একটি মানুষ যখন পৃথিবীতে চলাফেরা করে, উঠা বসা করে, মানুষের সাথে বিভিন্ন লেনদেন করে, কথাবার্তা বলে, চালচলন করে, সব কিছুতেই তার একটা যে ভারসাম্যবোধ জীবন করতে হয়। এক্ষেত্রে আমরা যদি লাগামহীনভাবে এবং কোনো কিছু না মেনে অলসভাবে জীবনযাপন করি, সেক্ষেত্রে আমাদের পরিণত হবে কি ভয়াবহ। আমরা কোথাও আমরা জায়গা পাবো না এবং আমাদের একদিন ইতিহাসের আস্থা করে এবং নিকৃষ্ট সময়ে আমাদেরকে পতিত হতে হবে। এজন্য সকলের উচিত হবে যে এই কবিতার সোনারতরী কবিতার, যেহেতু অবশ্যই এই কবিতাটি সোনারতরী কাব্যগ্রন্থ থেকে কি নেওয়া হয়েছে, এখানে মানুষের সৃষ্ট ফসল, যে মানুষের যে কৃতকর্ম এবং একদিন ব্যক্তিসত্তা শারীরিক অস্তিত্ব যখন নিশ্চিতভাবে মহাকালের গর্ভে বিলীন হয়ে যাবে, কিন্তু আমাদের সেই আশা আকাঙ্ক্ষা এবং আমাদের কর্মবল, হ্যাঁ, আমাদের জন্য এটা কি থাকবে,